হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আমাদের প্র্যাকটিস সেটের আজ হচ্ছে আমাদের 40 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় ক্লাস চলছে। রবিবার আমাদের ক্লাসটা অফ থাকে। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর করছি। তো আজ আমাদের হয়ে গেল 4 25 100 1000 প্রশ্ন আজ আমাদের কমপ্লিট হবে। প্রথম কয়েকটা 30টা প্রশ্নের সেট করেছিলাম, তারপর যদি 25টা করেই ধরে নিই তো 1000 প্রশ্ন আমাদের হয়ে যাবে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করো, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর এই যে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, সমগ্র ক্লাসের পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়ালের পিডিএফ প্লাস মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আর সাবজেক্ট ওয়াইজ যদি তোমরা স্টাডি মেটেরিয়াল বা নোট সংগ্রহ করতে চাও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের উপরে, তাহলে আমাদের পেড ব্যাচে জয়েন করতে হবে। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে মেসেজ করো, সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। কত পেমেন্ট করতে হবে, কোথায় জয়েন করতে হবে, সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে। ঠিক আছে, এখনও অফার চলছে, মাত্র 399 এর বিনিময়ে কিন্তু কোর্সটা পাওয়া যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো। জুন 2025-এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকি প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? এই প্রথম আন্তর্জাতিক যে অলিম্পিক কমিটি আইওসি, এই আইওসি এর কোনো প্রেসিডেন্ট প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন এবং প্রথম আফ্রিকান মহিলা প্রেসিডেন্ট হিসেবে বা আফ্রিকান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। কে হবে কারেক্ট আনসার? কিরস্টি কভেন্ট্রি is the correct answer. Option B is the correct answer. কিরস্টি কভেন্ট্রি। ঠিক আছে, এই কিরস্টি কভেন্ট্রি তিনি একজন সাঁতারু ছিলেন, বা এর আগে তিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন এবং একজন অ্যাথলেটিক্স ছিলেন, একজন সাঁতারু ছিলেন। মাত্র 41 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হলেন। ঠিক আছে, এর আগে যে ছিলেন থমাস বাচ, সেই থমাস বাচকে পরাজিত করে প্রেসিডেন্ট হয়ে গেলেন কিরস্টি কভেন্ট্রি। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে? বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কঙ্গনা রানাউত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কঙ্গনা রানাউত। 3 নম্বর প্রশ্নে যাব আমরা। সম্প্রতি কাকে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? এই সাহিত্য একাডেমি পুরস্কার হয়ে থাকে একটা পুরস্কার, আরেকটা পুরস্কার হচ্ছে সাহিত্য একাডেমি যুব পুরস্কার। এই সাহিত্য একাডেমি যুব পুরস্কারটা ভারতের বিভিন্ন ভাষাতে যে কম বয়সী লেখক লেখিকাদের প্রদান করা হয়ে থাকে। ভারতের যে সংবিধান স্বীকৃত ভাষা আছে সেই 22টি ভাষাতে এটা দেওয়া হয়ে থাকে। তো প্রশ্ন বেশি কিন্তু থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে, বলবে যে বাংলা থেকে পেয়েছেন বা হিন্দি থেকে পেয়েছেন বা ইংরেজি থেকে পেয়েছেন, এগুলোর মধ্যেই বেশি প্রশ্ন থাকে। দেখানো হচ্ছে যে হিন্দি ভাষার জন্য কে পেয়েছেন, কারেক্ট আনসার হবে ঝাড়খণ্ডের আদিবাসী লেখিকা ডক্টর পার্বতী তির্কে হিন্দি ভাষার জন্য পেয়েছেন। ঠিক আছে, আর প্রশ্ন যদি থাকে ইংলিশ ভাষার জন্য কে পেয়েছেন, তো এই যে অপশন ডিতে অদ্বৈত কোত্তরি হিন্দি ভাষার জন্য পেয়েছেন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নে আমরা যাব। 18তম ব্রিক্স শিখর সম্মেলন 2026 হোস্ট করবে কোন দেশ? 18তম ব্রিক্স শিখর সম্মেলন 2026 হোস্ট করবে কোন দেশ? ব্রিক্স বলতে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টি দেশ নিয়ে ব্রিক্স গঠিত হয়েছিল 16 জুন 2009 সালে। ঠিক আছে, রাশিয়াতে এর প্রতিষ্ঠা হয়েছিল। আর সদস্য দেশগুলো তো বললাম তোমাদের। তো এর যে 2026 সালেরটা অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। আমাদের দেশ ভারতে হবে 2026 সালেরটা, সেই জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 2025 সালেরটা হয়েছিল ব্রাজিলে, 2024 সালেরটা হয়েছে রাশিয়াতে। ঠিক আছে, 5 নম্বর। ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা প্রথম দেশীয়ভাবে তৈরি যুদ্ধ সাবমেরিনের নাম কি? নৌসেনায় অন্তর্ভুক্ত করা প্রথম দেশীয়ভাবে তৈরি যুদ্ধ সাবমেরিন বলেছে কিন্তু। ঠিক আছে, কারেক্ট আনসার হবে INS আরনালা। এটা প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি। আর যদি বলা হয় প্রথম দেশীয়ভাবে
প্রথম দেশীয়ভাবে যদি বলা হয় তো একটা রয়েছে আইএনএস সালকি, আইএনএস সালকি, আইএনএস সালকি। এটা 1987 সালে কিন্তু এই সাবমারিনটা ভারতের নৌসেনায় যোগ করা হয়েছিল। কিন্তু পুরোটা যদি দেশীয় প্রযুক্তি বলা হয়, দেশীয়ভাবে তৈরি তো দুটোই, কিন্তু দেশীয় প্রযুক্তি বললে আইএনএস আরনালা। ঠিক আছে, অপশন বি। 6 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থার 50তম বার্ষিকীতে ভারতের প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস কখন পালিত হলো? এই প্রথম ভারতের সংবিধান হত্যা দিবস পালিত হলো। সেই সংবিধান হত্যা দিবসটা পালিত হলো 25শে জুন। কেন 25শে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হলো? কারণ 25শে জুন 1975 সাল, যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, 1975 সাল 25শে জুন ভারতে, তখন রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। তিনি ভারতে আমাদের সংবিধানের 372 নম্বর ধারাকে কাজে লাগিয়ে সারা ভারতে একটা জরুরি অবস্থা জারি করা হয়েছিল। যে জরুরি অবস্থায় ভারতীয়দের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছিল। ঠিক আছে, আর এটা ছিল 1975 সাল থেকে 1977 সাল, মোট 21 মাস পর্যন্ত এটা ছিল। এই 21 মাসের মধ্যে প্রায় 1 লক্ষ বিরোধী নেতা এবং বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন মানুষকে মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষকে এই 21 মাসে আটক করা হয়েছিল। ঠিক আছে, তো সেই জন্য এটাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে 25শে জুন। 7 নম্বর প্রশ্ন দেখবো আমরা। গ্লোবাল লাইভ এবিলিটি ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে ভালো বসবাসযোগ্য শহরের নাম কি? এই প্রশ্নটা আগেও করিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আর প্রত্যেকের এটা পারা উচিত। লাইভ এবিলিটি ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে ভালো শহরের নাম কি? সবচেয়ে ভালো বসবাসযোগ্য শহরের নাম হচ্ছে কোপেনহেগেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কোপেনহেগেন। আর প্রথম 3টি দেশ যদি বলা হয়, প্রথমে আসবে কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী, তারপর আসবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, তারপর আসবে সুইজারল্যান্ডের রাজধানী জিউরিক। ঠিক আছে, জিউরিক এবং মিউনিক দুটো আলাদা শহর, কিন্তু জিউরিক হচ্ছে সুইজারল্যান্ডে, মিউনিক হচ্ছে জার্মানিতে। 8 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দ্বারা প্রকাশিত হিস্টোরি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড বইটি কে লিখেছেন? হিস্টোরি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড, মানে যে ইতিহাসটা কে ভারত ইগনোর করে, সেই বইটা কে লিখেছেন? এই বইটা প্রকাশ করেছেন ডক্টর জিতেন্দ্র সিং। বইটা লিখেছেন প্রেম প্রকাশ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, প্রেম প্রকাশ। 9 নম্বর প্রশ্নে আমরা যাব। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপাতের অভিজ্ঞতা হতে পারে? অর্থাৎ উল্কাপাত কোন স্তরে হতে পারে? উল্কাপাত আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলো, প্রথমেই স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, 2 নম্বর স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, 4 নম্বর স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, 5 নম্বর স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, 5 নম্বর স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এই যে স্তরগুলো বললাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই 3 নম্বর স্তর যেটা মেসোস্ফিয়ার, সেই মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় উল্কাপাতের ঘটনা ঘটে থাকে। আর বাকি আমাদের ট্রপোস্ফিয়ারে সমস্ত রকমের জলবায়ু ঘটিত, সমস্ত রকমের বজ্রবিদ্যুৎ, ঝড় বিদ্যুৎ, এরোপ্লেন চালনা সব কিছু ট্রপোস্ফিয়ারে হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন। ভারতের কোন শহরে নীলাচল পাহাড় রয়েছে? কোন শহরে বলেছে? এখানে আমাদের পুরী অপশন নেই, না হলে ওড়িশার পুরীতেও নীলাচল পাহাড়, নীলাচল বলে জায়গা রয়েছে, নীলাচল পাহাড়। কিন্তু নীলাচল পাহাড় যদি বলা হয় অ্যাকচুয়ালি, তাহলে হয়ে যাবে গুয়াহাটি। আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড় অবস্থিত। এই নীলাচল পাহাড়ের উপরেই কামাখ্যা মন্দির অবস্থিত। ঠিক আছে, নীলাচল পাহাড়ের উপরেই কামাখ্যা মন্দির অবস্থিত। সেই কামাখ্যা মন্দিরেই অম্বুবাচী মেলাটা হয়ে থাকে। কামাখ্যা মন্দির ছাড়াও এখানে যেমন দুর্গা টেম্পেল, বানা টেম্পেল, নামাত কালী, হনুমান, অনেক ধরনের ভগবানের মন্দির রয়েছে। তাহলে নীলাচল পাহাড় কোথায় আছে? গুয়াহাটি। 11 নম্বর। নিচের মধ্যে কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন বলতে হবে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? লাস্টে একটা প্রশ্ন বলবো, সেটার উত্তর তোমাদের কমেন্টে জানাতে হবে। তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে। জি কে গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন।
12 নম্বর প্রশ্ন, মুঘলরা এর বংশধর ছিলেন। মুঘলরা কার বংশধর ছিলেন? মুঘলরা কার বংশধর ছিলেন? মুঘলরা এত কিন্তু সম্মান দিলে হবে না। মুঘলরা কার বংশধর ছিল? ঠিক আছে, মুঘলরা কার বংশধর ছিল? কারেক্ট আনসার হবে চেঙ্গিজ খাঁর বংশধর। দুধর্ষ মঙ্গল জাতি যে চেঙ্গিজ খাঁ, মঙ্গোলিয়ার, সেই মঙ্গোলিয়ার চেঙ্গিজ খাঁর বংশধর ছিল মুঘলরা। 13 নম্বর হচ্ছে, কোন নদী হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে? হিমালয়ের এই যে হিমালয় আসছে, সেই হিমালয়ের যে পূর্বতম সীমানা, একেবারে এইদিকে আমাদের আসামের এই সাইডে, তো সেই যে পূর্বতম সীমানা চিহ্নিত করে কোন নদী? ব্রহ্মপুত্র নদী পূর্বতম সীমানা। কারণ ব্রহ্মপুত্র নদী এই জায়গাতে মানস সরোবরের কাছে উৎপত্তি লাভ করে, এইভাবে ঢুকে এইভাবে আসাম দিয়ে ঢুকে যাচ্ছে ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদী। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন কমিটি 1919 সালের মার্চ মাসে বোম্বেতে গঠিত হয়েছিল? 1919 সালের মার্চ মাসে কোন কমিটি বোম্বেতে গঠিত হয়েছিল? 1919 সালের মার্চ মাসে কোন কমিটি বোম্বেতে গঠিত হয়েছিল? কারেক্ট আনসার হবে খিলাফত কমিটি। 1919 সালের মার্চ মাসে খিলাফত কমিটি বোম্বেতে গঠিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, বর্তমান রাজস্থান থেকে হরপ্পাবাসীরা কোন ধাতু পেয়েছিল? হরপ্পা সভ্যতা আজ থেকে 3500-4000 বছর আগে যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পাঞ্জাব, হরিয়ানা আর রাজস্থান এইসব জায়গার মধ্যে বিস্তৃত ছিল, তো তারা যে প্রথম তামা যে ধাতুটা, সেটা কোথা থেকে পেয়েছিল? রাজস্থান থেকে। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এই তামা ধাতুতে তারা সমস্ত রকমের জিনিস কিন্তু তৈরি করত। ঠিক আছে, খাবার পাত্র থেকে শুরু করে অস্ত্র সব কিছুই। 16 নম্বর, নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ পরিকল্পনা হিসেবে জানা যায়? সহজ প্রশ্ন, এর আগেও আমি করিয়েছি প্রশ্নটা, আগে 3-4 বার করিয়েছি। মহলানবিশ পরিকল্পনা যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1951 থেকে 56 সাল, এটা ছিল হেরাড ডমার মডেল। ঠিক আছে, আর 1956 থেকে 61 যেটা সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা ছিল পিসি চন্দ্র মহলানবিশ। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারেক্ট আনসার হয়ে যাবে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ত্বরান্বিত হয় তখন ড্যাশ বল এটিকে বৃত্তে চলতে বাধ্য করে? বৃত্তে ঘুরছে, অর্থাৎ এইখানে আমি আঙুল দিয়ে আটকে দিলাম একটা সুতো, আর এই সুতোতে বেঁধে দিলাম একটা পাথর বা একটা বস্তু, আর এটাকে যদি এইভাবে আমি ঘোরাতে থাকি, ঠিক আছে, এইভাবে ঘুরছে, তো ঘুরতে থাকে চারদিকে। এটা কোন বল কাজ করে? এখানে কোন বলের দ্বারা এটা বৃত্তে ঘুরতে থাকে? এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। কোন বল কাজ করে? কেন্দ্রমুখী বলের জন্য সেটা বৃত্তে ঘুরতে থাকে। আর এটা বাইরের দিকে ছিঁড়ে যাওয়ার একটা চেষ্টা, প্রবণতা থাকে। ঠিক আছে, বাইরের দিকে ছিঁড়ে গেলে এটা বাইরে অনেক দূরে ছিটকে যায়, এটাকে বলা হয় বহির্মুখী বল। ঠিক আছে, এটা কেন্দ্রাভিমুখী, এটা বহির্মুখী বল। 18 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন হলো একটি কি? ভারতের নির্বাচন কমিশন হলো কি? দেখো আমি বলে দিচ্ছি এখানে যে সাংবিধানিক সংস্থা কোনগুলো, যে সংস্থাগুলো সংবিধানের আইন মেনে, সংবিধান মেনে তৈরি করা হয় এবং সংবিধান মেনে সেটার সমস্ত কার্যপ্রণালী করা হয়ে থাকে, সেটা সাংবিধানিক সংস্থা। আইনি সংস্থা কোনগুলো? যে সংস্থাগুলো কোনো না কোনো আইনসভা তৈরি করে, লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, সেগুলো হচ্ছে সংস্থা তৈরি করে, সেটা হচ্ছে আইনি সভা। প্রশাসনিক সভা কোনগুলো? যেটাকে প্রশাসন তৈরি করে থাকে বা এক্সিকিউটিভ তৈরি করে থাকে, সেটা প্রশাসনিক সভা। তো এখানে হচ্ছে সাংবিধানিক, এই যে ভারতের নির্বাচন কমিশন, এটা হচ্ছে সাংবিধানিক সভা। ভারতের সংবিধান দ্বারা এই নির্বাচন কমিশনকে তৈরি করা হয়েছে। এটা সংবিধান মেনেই কাজ করে। এটা ভারতের রাজনীতি, পলিটিক্স বা কোনো রাজনৈতিক দল দ্বারা এই নির্বাচন কমিশন প্রভাবিত হবে না। ঠিক আছে, এর কাজ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করা, লোকসভা নির্বাচন করা, বিভিন্ন আইনসভা যে বিধানসভা নির্বাচন করা, এগুলোই হচ্ছে এর কাজ। চলে যাও পরবর্তী প্রশ্ন 19, ভারতে প্রথম কোন ব্যাংক 1770 সালে স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে ভারতের প্রথম ব্যাংক, যেটা 1770 সালে আজ থেকে 250 বছর আগে স্থাপিত হয়েছিল। ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, ভারতের প্রথম ব্যাংক। ঠিক আছে,
এই ব্যাংকটাই পরে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হয়েছিল। 20 আলোক ঝলক, আলোর ঝলক দেখার চেয়ে বজ্রপাতের শব্দ অনেক পরে শোনা যায়, এটা এই দেখায় কি, মানে কি এটা কেন হয়? বজ্রপাতের শব্দটা আমরা পরে শোনা যায় আর আলোর ঝলকটা আগে দেখা যায়, এর কারণ কি? শব্দের গতি আলোর গতির চেয়ে অনেক কম, শব্দের গতি আলোর গতির 3 গুণ, শব্দের গতি আলোর গতির দ্বিগুণ, শব্দের গতি আলোর গতির সমান। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে যে শব্দের গতি আলোর গতির চেয়ে অনেক কম। শব্দের গতি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড ধরে নিচ্ছি, ঠিক আছে? মোটামুটি একটা সাধারণ বায়ুমণ্ডলে ধরে নিলাম 332 বা 340 মিটার পার সেকেন্ড, এটা শব্দের গতিবেগ। আর যদি বলা হয় আলোর গতিবেগ কত, আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপর 3-এর পর তুমি 8টা শূন্য বসিয়ে দেখে নাও কত মিটার হচ্ছে, বা এটা কিলোমিটার হবে, 3 মিটার পার সেকেন্ড। তাহলে আলোর গতিবেগটা অনেক 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 বেশি গতিবেগ, ঠিক আছে? 21 নম্বর প্রশ্ন দেখবো আমরা, জাতিসংঘে কোন দেশের ভেটো ক্ষমতা আছে? জাতিসংঘে কোন দেশের ভেটো ক্ষমতা আছে? যে দেশগুলো জাতিসংঘের পূর্ণ সদস্য তাদের ভেটো ক্ষমতা থাকবে, তাহলে কোন দেশ হবে? কারেক্ট আনসার কি হবে? চীন। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। চীনের ভেটো ক্ষমতা আছে, যেমন চীন, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং ইউএসএ। লিখে দিচ্ছি এখানে, চায়না, ফ্রান্স, রাশিয়া, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, আরেকটা হচ্ছে ইউএসএ। এই 5টা দেশের রাষ্ট্রসংঘে ভেটো ক্ষমতা আছে। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। বর্তমান ডিরেক্টর জেনারেল অ্যান্তনিও গুতেরাস। তাহলে অপশন 3 চীন ইজ দ্য কারেক্ট আনসার। 4 নাম্বার, কোন ব্যাকটেরিয়া পেপটিক আলসারের জন্য দায়ী? পেপটিক আলসার, পেপটিক আলসারের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? এটা সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। এছাড়াও এটা ক্ষুদ্রান্তের মধ্যে এই রোগটা হয়ে থাকে, পেপটিক আলসার। ক্ষুদ্রান্তের মধ্যে এই ব্যাকটেরিয়া যদি চলে আসে তখনই হয়। এছাড়াও যদি আমরা বেদনানাশক ওষুধ, যেসব বাজারে পাওয়া যায় বেদনানাশক, ব্যথা উপশমকারী ওষুধগুলো, সেই ওষুধগুলো যদি দীর্ঘদিন আমরা ব্যবহার করি, বিভিন্ন একটু ব্যথা হলেই যদি ব্যবহার করি, তো অনেক সময় পেপটিক আলসার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় কিন্তু। তো সেই জন্যই বলা হয় এই বেদনানাশক ওষুধগুলো কিন্তু একটু ব্যথাতে খাওয়া উচিত নয়, এগুলো আমাদের অনেক বেশি ব্যথা হলেই খাওয়া উচিত, সহ্য করে থাকা উচিত, ঠিক আছে? তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার নাম। 23 নাম্বার হচ্ছে, কোন শহরটি ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী ছিল? ফরাসি উপনিবেশের রাজধানী ছিল কোন শহরটি? 1952 সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ হিসেবে ছিল, সেটা হচ্ছে পন্ডিচেরি। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1673 সালে পন্ডিচেরিতে তাদের প্রথম ঘাঁটি স্থাপন করে এবং পরে এটিকে তাদের প্রধান প্রশাসনিক কেন্দ্র করে তোলে। পন্ডিচেরি 1 নভেম্বর 1954 সাল পর্যন্ত ফরাসি শাসনের অধীনে ছিল এবং তারপর ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত হয়। তাহলে ভারত স্বাধীনতার 7 বছর পর এই পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে, তার আগে ফ্রান্সের অধীনেই কিন্তু ছিল, ফরাসি উপনিবেশ ছিল পন্ডিচেরি। 24 নম্বর প্রশ্ন দেখবো আমরা, রিখামপদা হলো ড্যাশ এর একটি ঐতিহ্যবাহী নৃত্য। এটা নিশি বলে একটা উপজাতি আছে, নিশি বলে একটা আদিবাসী উপজাতি আছে। সেই নিশি উপজাতিদের ব্যক্তিদের এটা হচ্ছে সবচেয়ে জনবহুল তাদের ডান্স। এটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটা জনজাতি নিশি, তাদের ডান্স হচ্ছে রিখামপদা। 25 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। সহজ প্রশ্ন, যারা ক্রিকেট খেলা দেখো একবার দেখলেই উত্তরটা বলতে পারবে। LBW কথার সম্পূর্ণ অর্থ কি? তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে আমি দেখছি যে ভিউজ হচ্ছে ঠিকই, কিন্তু কমেন্ট তোমরা 1000টা ভিউ হলে দেখছি 10টা কমেন্ট। 1000টা ভিউ যে কম করো, তো 100 কমেন্ট হওয়া উচিত। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটু কমেন্ট করতে সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে। সেই সময়ে যদি তোমরা
আমি যে এতক্ষণ পরিশ্রম করে ভিডিওটা করছি, তোমরা যদি 1 সেকেন্ড সময় করে যদি কমেন্টটা করো তাহলে সেটাতে আমি কিন্তু অনেক খুশি হব। তো থ্যাংক ইউ, প্রত্যেকে কমেন্ট করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে। যদি আমাদের যে ব্যাচের কথা বললাম সেই ব্যাচে যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখো। আর না সংগ্রহ করতে চাইলেও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রত্যেকে নোট করে লিখে রাখবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই পাঠিয়ে দেবে, তাহলে আমরা সেভ করে দেবো আর আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।